আন্নি, ফারজানা, ইসরাত, সাগর, কি অবস্থা আপনাদের? ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। সাগর মিয়া। সাগর বাড়ি কোথায় রে? স্যার, মেহেরপুর বাসা। ও আচ্ছা আচ্ছা। আমরা আজকে লেকচার 3, সন্ধি 2 এটা পড়ব। দেখেন, বিসর্গ সন্ধি। লিখবেন বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয়। বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি হলো বিশেষ ধরনের ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধি হলো বিশেষ ধরনের ব্যঞ্জন সন্ধি এবং গঠিত শব্দগুলো সংস্কৃত শব্দ। বিসর্গ সন্ধি হলো বিশেষ ধরনের ব্যঞ্জন সন্ধি এবং গঠিত শব্দগুলো সংস্কৃত শব্দ। বিসর্গ সন্ধি 2 প্রকার। 1 নম্বর, রজাত বিসর্গ। রজাত বিসর্গ লিখে ব্র্যাকেটে লিখবেন র এর স্থানে যে বিসর্গ হয়। 1 নম্বর, রজাত বিসর্গ। রজাত বিসর্গ লিখে ব্র্যাকেটে লিখবেন র এর স্থানে যে বিসর্গ। 2 নম্বর, সজাত বিসর্গ। এই সজাত বিসর্গ লিখে ব্র্যাকেটে লিখবেন স এর স্থানে যে বিসর্গ হয়। সজাত বিসর্গ লিখে ব্র্যাকেটে লিখবেন স এর স্থানে যে বিসর্গ হয়। এবার লিখেন বিসর্গ সন্ধি চেনার সহজ উপায়। বিসর্গ সন্ধি চেনার সহজ উপায়। আচ্ছা, উপায়গুলো আমি লিখাবো এবং আলোচনাও করবো, আগে শুনেন। আপনি যদি কোনো শব্দের মধ্যে এই 3টা কে যুক্ত আকারে খুঁজে পান, 3টা বলতে তালব্য, মূর্ধন্য এবং দন্তস্ব। এই 3টা স্বর কোন কে যদি আপনি যুক্ত আকারে খুঁজে পান, আপনি ধরে নেবেন এটা বিসর্গ সন্ধি হয়ে গেছে। তো শর্ত হচ্ছে এর পরের অংশটার অর্থ থাকবে। যদি কোনো শব্দের মধ্যে র কে খুঁজে পান কিংবা তার বিকল্প বর্ণ রেফ থাকে, বিসর্গ সন্ধি হয়। শর্ত হচ্ছে যে জায়গায় রেফ আছে বা র আছে এর পরের অংশটার অর্থ থাকতে হবে। যদি কোনো শব্দের মধ্যে উকারকে খুঁজে পান, বিসর্গ সন্ধি হবে, তবে শর্ত হচ্ছে পরের অংশের অর্থ লাগবে। জাস্ট এই 3টা কথা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এই বিসর্গ সন্ধি আপনার কাছে শেষ। তো আপনি একটা বক্সের মধ্যে লিখেন 3 সরু। 3 সরু লিখে এবার 1 নম্বর দিয়ে লিখেন 300 যুক্ত আকারে থাকবে এবং পরের অংশের অর্থ থাকবে। 300 যুক্ত আকারে থাকবে এবং পরের অংশের অর্থ থাকবে।
যেমন আমি যদি বলি মনস্কামনা, যদি বলি চতুষ্পদ, যদি বলি শিরশ্ছেদ, আচ্ছা দেখেন তো এই শব্দগুলো দেখে আপনি বুঝলেন কিনা এগুলো যে বিসর্গ সন্ধি হবে? শব্দগুলো দেখে চিনলেন কিনা দেখেন তো। কথা বলেন কেউ একজন। জি স্যার। কিভাবে বুঝলেন? স্যার এই যে তিনটা স আছে, প্রথমটা দন্ত স, তারপরে মূর্ধন্য ষ, মূর্ধন্য স, তালব্য ষ। তারপর তালব্য শ। তাহলে আমরা বিসর্গগুলো দিব কেবলমাত্র এই বর্ণগুলোর পরিবর্তে, এগুলোর পরিবর্তে বিসর্গ দিব। আর আগের অংশ পরের অংশ যেটা আছে এটা আমরা অপরিবর্তিত রেখে দিব, এটা হচ্ছে বিচ্ছেদের সিস্টেম। তো মন বিসর্গ, এই বিসর্গটা দিলাম স এর পরিবর্তে। এই স এর পরিবর্তে বিসর্গ দিলে এটা হয় সজাত, র এর পরিবর্তে বিসর্গ দিলে হয় রজাত। যোগ কামনা। চতু বিসর্গ যোগ পদ। শির বিসর্গ যোগ ছেদ। এবার এই জায়গায় এসে আমরা একটু নিয়মটা শিখি, নিয়ম। এই নর মধ্যে আছে অ, বলা হচ্ছে ও অথবা আ, এরপরে যদি বিসর্গ থাকে আর এর পরের শব্দ যদি ক, খ, প, খ দ্বারা গঠিত হয়, তাহলে বিসর্গ উঠে গিয়ে সংযুক্ত বর্ণ হিসেবে হয় যে দন্ত স। এটা ছিল তার মূল নিয়মটা। এই জায়গায় নিয়মটা ছিল এরকম যে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, অন্য স্বরধ্বনি বলতে ই থেকে ও, এরপরে যদি বিসর্গ থাকে আর পরের শব্দ যদি ক, খ, ক, খ দ্বারা গঠিত হয়, তাহলে বিসর্গ উঠে গিয়ে সংযুক্ত বর্ণ হিসেবে হয় যে মূর্ধন্য ষ। আরেকটা নিয়মে বলা হচ্ছে যে বিসর্গের পরে চ বা ছ থাকলে বিসর্গ উঠে গিয়ে সংযুক্ত বর্ণ হয়ে যাবে তালব্য ষ। তিনটা কথা। তাহলে সহজে মনে রাখলে দেখেন এই জায়গায় অ অথবা আ থাকলে এই জায়গায় দন্ত স, এই জায়গায় ই থেকে ও থাকলে এটা মূর্ধন্য ষ, আর এই জায়গায় চ ছ থাকলে এটা তালব্য ষ হবে। তুলেন। তোলার পর বলবেন যে তুলছেন। স্যার তোলা হয়ে গেছে। থ্যাংক ইউ। এখন 2 নম্বর দিয়ে লিখবো। লিখবেন র অথবা রেফ থাকবে এবং পরের অংশের অর্থ থাকবে।
র অথবা রেফ থাকবে এবং পরের অংশের অর্থ থাকবে। র অথবা রেফ থাকবে এবং পরের অংশের অর্থ থাকবে। যেমন আমি যদি বলি পুনর্জন্ম, অথবা যদি বলি দুর্যোগ, তাহলে দেখেন এগুলো যে বিসর্গ সন্ধি আমরা কিভাবে বুঝলাম। এই রেফ আছে আর পরের অংশের অর্থ আছে। তো আমরা কেবলমাত্র এই রটাকে তুলে দিয়ে আমরা বিসর্গ দিব। এই বিসর্গটার নাম হয়ে গেল রজাত বিসর্গ। কেবল র এর পরিবর্তে বিসর্গ দিলে রজাত বিসর্গ হয়, আর বাকিগুলোর পরিবর্তে বিসর্গ দিলে হয় সজাত। দুর্যোগ, দু বিসর্গ যোগ যোগ। আবার যদি এরকম থাকে দুরবস্থা, তাহলে দু, এই রটাকে যদি আমরা ভাঙি আমরা পাই একটা র, তার সাথে পাই একটা অ। আমরা মূলত বিসর্গ দেই এই র এর পরিবর্তে যোগ। র এর সাথে কিছু নাই মানে অ আছে, অ দিয়ে শুরু করলাম অবস্থা। যদি বলি পুনরায়, বলেন কি হবে? পুন, এই র এর পরিবর্তে বিসর্গ, এই জায়গায় একটা আকার আছে, আ দিয়ে শুরু করলাম আই। তাহলে বলেন নিরাময় কি হবে? নিরাময়, র এর পরিবর্তে বিসর্গ দিব নি বিসর্গ যোগ আময়। এই আময় শব্দের অর্থ হচ্ছে রোগ ব্যাধি। পুনরুক্তি, পুন বিসর্গ যোগ উক্তি। লিখতে পারছেন? জি স্যার। আচ্ছা, বুঝলেন কিনা বলেন তো? বিচ্ছেদের সিস্টেমটা বুঝছেন কিনা? সিস্টেমটা বুঝতে হবে। উদাহরণ থেকে প্রশ্ন কমন না আসতে পারে, কিন্তু সিস্টেমটা কমন আসবে এটা নিশ্চিত। বুঝতে সমস্যা হলে বলবেন, সাথে সাথে বলবেন। আচ্ছা, আরেকটা জিনিস সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, যে অহরহ, এটাকে ভাঙলে আমরা পাই অহ বিসর্গ যোগ অহ। এই অহ শব্দের দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে বার, শনিবার রবিবার সোমবার, এটা নয়। বার মানে এগেইন। আরেকটা অর্থ হচ্ছে দিবস। তো এইভাবে পুরাতন বোর্ড বইটার মধ্যে এটার বিচ্ছেদটা দেয়া ছিল। আর অভিধানে এটার বিচ্ছেদ দেয়া আছে অহ বিসর্গ যোগ অহ, এর সাথে আবার আরেকটা বিসর্গ। এটা হচ্ছে অভিধান। তো যেটা পাঠ্য বই একরকম, অভিধান আরেক রকম, এটা যদি অপশনে দুইটাই থাকে আমরা পাঠ্য বইটাই দিব। আর পাঠ্য বইটা যদি না থাকে তখন আমরা অভিধানেরটা বাছাই করব। তাহলে অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ অহ বিসর্গ যোগ অহ থাকলে এটা দিবেন, না থাকলে কি দিব? অহ বিসর্গ যোগ অহ বিসর্গ। 3 নম্বর স্যার, কিন্তু যদি বলেন। দুইটাই থাকে? তাহলে পাঠ্য বই যেটা আছে ওইটা দিব, একটু রিস্ক নিতে হবে। পাঠ্য বই যেটা আছে ওইটা দিয়ে রিস্ক নিব।
3 নম্বরটি লিখেন ওকার থাকবে এবং পরের অংশের অর্থ থাকে। ওকার থাকে এবং পরের অংশের অর্থ থাকে। ওকার থাকে এবং পরের অংশের অর্থ থাকে। ওকার থাকে এবং পরের অংশের অর্থ থাকে। যেমন আমি যদি বলি তপোবন, তাহলে ওকার আছে, বন অর্থ আছে। তপ বিসর্গ যোগ বন। মনোহরণ, মন বিসর্গ যোগ হরণ। সদ্যজাত, সদ্য বিসর্গ যোগ জাত। তাহলে আমরা ওকারটা তুলে দিয়ে বিসর্গ দিব। এবার 4 নম্বর দিয়ে আমরা আগে নিয়মটা লিখবো, এরপরে উদাহরণে যাব। নিয়মটা হচ্ছে অ বিসর্গ যোগ অ, তিনে মিলে ওকার হয়েছে। অ বিসর্গ যোগ অ, তিনে মিলে ও। যেমন ততোধিক, তত বিসর্গ যোগ দিক হওয়ার কথা অধিক। অর্থবোধক শব্দটা হচ্ছে অধিক। তো তর মধ্যে আছে অ, এরপর হচ্ছে বিসর্গ, তারপর হচ্ছে অ, তিনে মিলে হয়ে গেছে ওকার, হয়ে গেছে ততোধিক। এরকম ভাবে কিন্তু মনোবিলাস, মন বিসর্গ যোগ অভিলাষ। 5 নম্বর দিয়ে লিখেন বিসর্গের পর 300 দ্বারা গঠিত শব্দ থাকলে বিসর্গ ওঠে না। বিসর্গের পর 300 দ্বারা গঠিত শব্দ থাকলে বিসর্গ ওঠে না। বিসর্গের পর 300 দ্বারা গঠিত শব্দ থাকলে বিসর্গ ওঠে না। বিসর্গের পর 300 দ্বারা গঠিত শব্দ থাকলে বিসর্গ ওঠে না। নি বিসর্গ শ্রিত নিঃসৃত, নি বিসর্গ শর্ত নিঃশর্ত। 6 নম্বর, 6 নম্বর দিয়ে লিখেন কখনো কখনো বিসর্গের পরে, কখনো কখনো বিসর্গের পরে ক বা প দ্বারা গঠিত শব্দ থাকলে বিসর্গ ওঠে না। কখনো কখনো বিসর্গের পরে ক বা প দ্বারা গঠিত শব্দ থাকলে বিসর্গ ওঠে না। যেমন মন বিসর্গ যোগ কষ্ট।
আচ্ছা বলেন তো, এই শব্দটা উচ্চারণ করেন তো। মনোকষ্ট। হুম, মনক কষ্ট, মনক কষ্ট, মনক কষ্ট। ওই নটা কটা দুইবার উচ্চারণ হবে। যেমন দুঃখ, বিসর্গের পরের বর্ণটা উচ্চারণে দিতে হয়। আবার বলেন উচ্চারণটা কি? বলেন। প্রাত বিসর্গ কাল। বলেন তো শব্দটা কি হবে? এটা উচ্চারণ করেন তো। প্রাতকাল। ওই মাথার মধ্যে দুইটা প্রাতঃকাল। প্রাতঃকাল। মাথার মধ্যে দুইটা মারবো রে হাতুড়ি দিয়ে। একটা বাড়ি দিব, 2 মিনিট অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আর একটু জোরে পড়লে ক্লাস শেষ হওয়ার পর জ্ঞান ফিরবে। একা তো এটা কি লিখছি বলেন? এটা কি? শিরোপীড়া। থ্যাংক ইউ। দৃষ্টি। সাইফুল নাহার, দৃষ্টি। সাইফুল নাহার, আপনার বাবার নাম কি? সাইফুল নাকি? জি স্যার। মার নাম নাহার। না স্যার, মার নাম কেয়া। তাহলে সাইফুল নাহার কেন লাগাইছেন? আচ্ছা, মজার একটা শব্দ দেখেন। আপনি জীবনে কখনো কোনোদিন এই মনোকষ্ট বানানটা এইভাবে লিখতে পারবেন না। এটা লিখলে এটা বানানে ভুল হয়। এই এই জায়গায় হচ্ছে উকার, উকারের সাথে ক বা প, এটা আপনি লাগাইতে পারবেন না। যদি ক বা প দেনই, তাহলে এই জায়গায় উকার দিতে পারবেন না। উকারের পরিবর্তে হবে বিসর্গ। তাহলে এই ফরম্যাটে ও এবং তারপরে ক বা প, এই ফরম্যাটে কোনো শব্দ লিখতে পারবেন না, লিখলে ভুল হবে। আচ্ছা দেখি কেমন বুঝলেন বলেন তো। ইতপূর্বে শুদ্ধ না ভুল? এ বলেন ইতপূর্বে শুদ্ধ না ভুল? কিরে সাগর, কি শুদ্ধ না ভুল? ভুল স্যার। হ্যাঁ, কি হবে শব্দটা? ইতপূর্বে। হ হবে স্যার। ইতপূর্বে, এইভাবে হবে। আচ্ছা, বিসর্গ। ইতোমধ্যে শুদ্ধ না ভুল? শুদ্ধ। স্যার। এটা শুদ্ধ। এবার লিখেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। শিক্ষিত লোকেরা
বলেন তো দেখি, এতক্ষণের আলোকে আমাদের এই বৃহস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হওয়া উচিত? এতক্ষণ যে আমরা পড়লাম, ওইটার আলোকে এটা সন্ধি বিচ্ছেদ কি হওয়া উচিত? বৃহ বিসর্গ পতি। পতি, কিন্তু বিচ্ছেদ লেখা হয় বৃহৎ যোগ পতি। তো যেগুলো জি নিয়ম না মেনে সন্ধি বিচ্ছেদ করা হয় এগুলোকে বলা হয়েছে নিপাত নিষিদ্ধ। এগুলো আমরা এখন শিখে ফেলবো। একটা ছন্দ লিখেন। লিখেন বৃহস্পতিবার বনস্পতি ও হরিশ্চন্দ্র। বৃহস্পতিবার বনস্পতি ও হরিশ্চন্দ্র একাদশ বা ষোড়শ জন তস্কর নিয়ে। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। বৃহস্পতিবার বনস্পতি ও হরিশ্চন্দ্র একাদশ বা ষোড়শ জন তস্কর নিয়ে দোলকের গোষ্পদ চুরি করেছে। বৃহস্পতিবার বনস্পতি ও হরিশ্চন্দ্র একাদশ বা ষোড়শ জন তস্কর নিয়ে দোলকের গোষ্পদ চুরি করেছে। চুরির এই ঘটনা দেখে পতঞ্জলি ও ভারতের নায়িকা মনীষা। চুরির এই ঘটনা দেখে পতঞ্জলি ও ভারতের নায়িকা মনীষা পরস্পর আশ্চর্য হয়ে তাকায়। চুরির এই ঘটনা দেখে পতঞ্জলি ও ভারতের নায়িকা মনীষা পরস্পর আশ্চর্য হয়ে তাকায়। চুরির এই ঘটনা দেখে পতঞ্জলি ও ভারতের নায়িকা মনীষা পরস্পর আশ্চর্য হয়ে তাকায়। আনয়ন করেন বৃহস্পতি বনস্পতি হরিশ্চন্দ্র। বৃহস্পতি বনস্পতি হরিশ্চন্দ্র একাদশ ষোড়শ তস্কর দোলক গোষ্পদ পতঞ্জলি মনীষা পরস্পর আশ্চর্য। বৃহস্পতি বনস্পতি হরিশ্চন্দ্র একাদশ ষোড়শ তস্কর দোলক গোষ্পদ পতঞ্জলি মনীষা পরস্পর আশ্চর্য। স্টার্ট দিয়ে লিখেন। তাহলে আচ্ছা, এগুলো নিপাত নিষিদ্ধ সন্ধি দেয়া ছিল আমাদের কোথায় বলেন তো? পুরাতন বইয়ে, হ্যাঁ বইয়ে দেয়া ছিল, টেক্সট বুক। তাহলে লিখেন অভিধান মতে বনস্পতি সমান সমান বন বিসর্গ যোগ পতি। পরস্পর সমান সমান পর বিসর্গ যোগ পর। তাহলে বলেন অভিধানে এগুলো কি সন্ধি? বিসর্গ সন্ধি। বিসর্গ। এবার লিখেন বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। এই বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন আছে 7টি, এর মধ্যে সহজেই আছে 3টা। একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে সংস্কৃতি।
পদই আছে দুইটা, একটা হচ্ছে পরিষ্কার আর একটা হচ্ছে পরিষ্কৃত। রস্যু দিয়ে আছে দুইটা, একটা হচ্ছে উত্থান আর একটা হচ্ছে উত্থাপন। এখন আমরা লিখবো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির সংজ্ঞাটা এরকম ভাবে লিখে ফেলেন যে স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন সমান ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা ব্যঞ্জন সন্ধি গঠনের উপায় পেলাম তিনটি: স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। তো এই জায়গা থেকে আমরা দেখলাম ব্যঞ্জন সন্ধি গঠিত হতে গেলে তার কোনো না কোনো পাশে অবশ্যই ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ থাকতে হবে। ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ ছাড়া কশ্চিন কালো ব্যঞ্জন সন্ধি গঠিত হওয়া সম্ভব নয়। তো স্বর প্লাস ব্যঞ্জন দ্বারা নিয়ম আছে একটি, আমরা শিখবো একটি, এটা দ্বারাও নিয়ম আছে একটি। আর এই জায়গায় এসে আমি দুইটি টেকনিকের সাহায্যে আপনাকে 8টি নিয়ম আয়ত্ত করে দিব। 8টি, দুইটা টেকনিকের সাহায্যে 8টি নিয়ম, এই 10টা নিয়ম পারলে ইনশাল্লাহ এগুলো থেকে প্রশ্ন আসলে উত্তর পারবে। তো শুরুতে শিরোনাম লিখেন স্বর প্লাস ব্যঞ্জন। তো নিয়মটা খুবই সহজ, এরকম ভাবে লিখে ফেলেন যে স্বর যোগ ছ, মানে স্বরধ্বনির সাথে যদি ছ বসে ছ, তাহলে এই যে ছটা দেখতে পাচ্ছেন এই ছয়ের পরিবর্তে হয়ে যাবে চ ছ। এরকম মার্ক করে এর মার্কটা দিয়ে আমি পরিবর্তে বুঝাবো, পরিবর্তে। তো দেখেন একটা নির্দিষ্ট বর্ণ ছ, ছ থাকলে চ ছ হবে, ছ ছাড়া অন্য ব্যঞ্জন দিয়ে আর কোনো নিয়ম নাই, শুধু ছ দিয়ে আছে। তো যেমন প্রতি, তার সাথে আমি যুক্ত করলাম ছবি, প্রতি আছে ই, এ জায়গায় আছে ছ, তো ছয়ের জায়গায় হবে চ ছ, শব্দটা হয়ে যাবে প্রতিচ্ছবি। এবার আসুন বিচ্ছেদের সিস্টেম। আমি কিন্তু গত ক্লাসেও বলে আসছিলাম যে যত জায়গায় চ ছ থাকবে, আমি গত ক্লাসে যেটা বলছি যে বিচ্ছেদ করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা অর্থবোধক শব্দ বের করা, না পেলে উপসর্গ। এরপরে ছ দ্বারা গঠিত অর্থবোধক শব্দটাকে আপনি আলাদা করে দিবেন, সে অটো নিয়মে পড়বে, নিয়মে পড়তে সে বাধ্য। তাহলে যেমন এই প্রতিচ্ছবি, এর প্রথম উপসর্গ হচ্ছে প্রতি, আর ছ দ্বারা অর্থবোধক শব্দটা হচ্ছে ছবি। আচ্ছা তাহলে বলেন তো দেখি, আমি যদি বলি আলোর ছায়া, এর বিচ্ছেদটা কি হবে? আলোর ছায়া, আলো যোগ ছায়া। হ্যাঁ, তাহলে প্রথম অর্থবোধক শব্দ আলো, পরে হচ্ছে ছায়া। তাহলে আলোতে ছিল ও, আর এই জায়গায় ছিল ছ, ছয়ের জায়গায় হচ্ছে চ ছ। এভাবে লিখে ফেলেন মুখচ্ছবি। তাহলে বিচ্ছেদটা হচ্ছে মুখ যোগ ছবি। অঙ্গচ্ছেদ, অঙ্গ যোগ ছেদ। তরু ছায়া, তরু যোগ ছায়া। বিচ্ছেদ, দ্বি যোগ ছেদ। আচ্ছাদন, এই আট হচ্ছে উপসর্গ, আর এই ছাদন শব্দের অর্থ হচ্ছে ছাদ তৈরি।
লিখছেন? সে হুম। এখন শিরোনাম লিখেন ব্যঞ্জন প্লাস স্বর। এই ব্যঞ্জন প্লাস স্বর ধরার নিয়ম আছে একটি, আমরা শিখবো একটি সহজ নিয়ম, তবে একটু সতর্ক থাকার নিয়ম এটা। নিয়মটা হচ্ছে এরকম যে বর্গের প্রথম বর্ণ এর সাথে যদি কোনো স্বরধ্বনি যুক্ত হয়, তো প্রথম বর্ণ পরিবর্তিত হয়ে ওই বর্গের তৃতীয় বর্ণ হবে, এবং এই স্বরবর্ণটির যদি কোনো কাঠ থাকে এই কাঠটা এসে তার সাথে যুক্ত হবে। এটা হচ্ছে নিয়মটার কথা। তো আপনারা জানেন এই 5টা বর্ণ মিলে একটা বর্গ হয়। আর বর্গের 1 নম্বর বর্ণের সাথে 3 নম্বর বর্ণের সম্পর্ক একদম শুরুতেই হয়েছিল, কারণ 1 এবং 3 ছিল অল্প প্রাণ। তো আপনার এই কাজ হবে কি, আপনি রিপ্লেস করবেন। এই নিয়মের মূল কথা হচ্ছে রিপ্লেস করা। আপনি 1 থাকলে 3 লিখবেন, 3 থাকলে 1 লিখবেন। এই রিপ্লেস করাটাই হচ্ছে এই নিয়মের কাজ। তাহলে বলেন 1 থাকলে কত লিখবো? 3 3। 3 থাকলে 1। এই রিপ্লেস করাটাই হচ্ছে নিয়মের কথা। আচ্ছা, খেয়াল করবেন। এ হচ্ছে ক, তার সাথে যদি আমি এই জায়গায় দীর্ঘই যুক্ত করি, এইভাবে লিখলে আসলে সে এখনো নিয়মেই পড়ে নাই। কিভাবে নিয়মে পড়ে নাই? আচ্ছা, আপনারা বলেন তো ক শেষে কি আছে একটা? ক শেষে কি স্বরে আছে? অ। তাহলে অটা হবে স্বরধ্বনি, ইটাও স্বরধ্বনি, তাহলে তো এটা স্বরসন্ধি নিয়মে পড়ে যাচ্ছে। যেন স্বরসন্ধির নিয়মে না পড়তে পারে এই জন্য আপনাকে বাধ্য হয়ে মাস্ট একটা হর্ষ চিহ্ন দিতে হবে। হর্ষ চিহ্ন না দিলে সন্ধির জনিত ভুল হবে, সন্ধির নিয়মে পড়বে না। তাহলে কটা হয়ে যাবে ক, আর এই দীর্ঘটা হয়ে যাবে দীর্ঘইকার। এ হচ্ছে চ, তার সাথে যদি আমি অযুক্ত করি, বলেন তো কি হবে? চা হবে, চা। কারণ এই জায়গায় অ আছে, এই জায়গায় অ আছে, উভয় মিলে আ হয়ে যাবে। যেন অটা না থাকতে পারে হর্ষ চিহ্ন দিতে হবে, এবার হবে জ। এ হচ্ছে ট্র, তার সাথে আমি যুক্ত করলাম আ, ডা। এই ডর বিকল্প বর্ণ হিসেবে ঢ বিন্দু র লেখা যাবে, দুইটাই শুদ্ধ। অপশনের দ্বিতীয়টা দিয়ে বেশি থাকে কিন্তু শুদ্ধ দুইটাই। এ হচ্ছে খণ্ডত্ব, তো তার সাথে যুক্ত করলাম ই, তাহলে এটা হবে দি। প, তার সাথে আমি যুক্ত করলাম অ, মিলে হবে প। তাহলে 1 নম্বর বর্ণের নিচে হর্ষ চিহ্ন গুলো দেয়া কিন্তু বাধ্যতামূলক, মাস্ট দিতেই হবে। এবার দেখেন, আমি যদি বলি বাঘ, তার সাথে আমি যুক্ত করলাম ইস, তো এখন পর্যন্ত এটা ব্যঞ্জন সন্ধির নিয়মে পড়ে নাই। বলেন অবশ্যই কি দিতে হবে? হর্ষ। হর্ষ। তাহলে এবার এই কটা হয়ে গেল ক, আর দীর্ঘটা হয়ে গেল দীর্ঘইকার, শব্দটা হয়ে গেল বাগিস। তাহলে দেখেন এই যত জায়গায় 3 নম্বর বর্ণ পাবো বিচ্ছেদ করার সময় তার পরিবর্তে নিয়ে আসবো 1, আর 1 নম্বর বর্ণ থাকলে নিয়ে যাব 3। তাহলে 1 থাকলে 3, 3 থাকলে 1, এটাই নিয়মের কথা। দেখেন এই নিয়ম থেকে আপনি মুখস্থ করেছিলেন দিগন্ত। বলেন তো কি হবে? দিক যোগ অন্ত।
আচ্ছা রে, আমি যে বিচ্ছেদটা লিখলাম এটা শুদ্ধ না ভুল? ভুল। ভুল। অবশ্যই হর্ষ হর্ষ চিহ্নটা দিতে হবে। গুড, চমৎকার, অনেক শিক্ষিত রে আপনারা। বাগ অর্থ বলেন তো, বিচ্ছেদটা কি হবে? বাক যোগ অর্থ, অজ্ঞ অর্থ। যদি বলি বাগাড়ম্বর, বাক যোগ বাক আড়ম্বর, যোগ আড়ম্বর। যদি বলি কৃদন্ত, ক্রি যোগ অন্ত। কৃ নয়, কৃত। এই দর পরিবর্তে আসবে খণ্ডত্ব, জি। কৃত যোগ অন্ত। আচ্ছা, যদি বলি সুবন্ত, কি হবে? তাহলে বর পরিবর্তে আসবে শুভ রূপ যুগন্ত। অন্ত। আচ্ছা, নিযন্ত কি হবে? নিযন্ত, নিজ- নিচ যোগ অন্ত, নিজ যোগ অন্ত। যদি বলি সদিচ্ছা, সৎ যোগ ইচ্ছা। ইচ্ছা। এখন যখনই বললাম জগদীন্দ্র, এই জগদীন্দ্রের মধ্যে 3 নম্বর বর্ণ আছে 2টা। তাহলে যে 3-এর পরিবর্তে 1 নম্বর বর্ণ আনলে পাওয়া গেলে অর্থবোধক শব্দ পাওয়া যাবে, ওই জায়গায় বিচ্ছেদ হবে। তাহলে গড় পরিবর্তে ক দিলে জক, এটা অর্থবোধক হয় না, তাহলে এই জায়গায় বিচ্ছেদ হবে না। কিন্তু আপনি যদি দর পরিবর্তে খণ্ডত্ব বসান, তাহলে শব্দটা হয়ে যাচ্ছে জগৎ যোগ ইন্দ্র। জগদীশ কি হবে? জগদীশ, জগৎ। জগৎ যোগ জগৎ ইস। যোগ ইস। এটুকু তুলেন, তোলার পর এটা দিয়ে উদাহরণ দিব। তোলার পর বলবেন। শেষ স্যার। আচ্ছা, এখন আশা করি সবাই তুলতে পারছেন, একজন যেহেতু বলছে। এখন এটা মুছি। শঠ যোগ আনন, তাই এটা কি হবে? স্মরণন হবে নাকি স্মরণন হবে? সরানন হবে। সরানন। আচ্ছা, মুখস্থ নয়, মুখস্থ নয়, এই বয়সে মুখস্থ বলা যায় না, এটা লজ্জা, বুঝে বলতে হয়। মুখস্থ তো বাচ্চাকালে করেছেন, এখন কেন ওই বয়স আছে? স্যার দুটোটাই তো হওয়ার কথা। দুইটাই হবে, এইটা হচ্ছে শিক্ষিত লোকের মতো আচরণ, বুঝের লোক, এই যে গুড। কিন্তু থাকবে কোনটা? স্যার দ্বিতীয় সরানন। হ্যাঁ, দ্বিতীয়টা থাকবে, শুদ্ধ দুইটাই থাকবে, দ্বিতীয়টা
থ্যাংক ইউ। আচ্ছা, এটুকু নিয়ম বুঝতে পারলেন আপনারা? জি স্যার। হ্যাঁ। এবার শিরোনাম লিখেন ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। আমরা দুইটা শর্টকাট টেকনিকের সাহায্যে 8টি নিয়মকে এখন আয়ত্ত করে ফেলবো। এক নম্বর দিয়ে লিখেন যুক্ত বর্ণ আকারে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণগুলো ব্র্যাকেটে লিখবেন। ওর বিকল্প বর্ণ হচ্ছে অনুসার, ইয়, ন, ন, ম। যুক্ত বর্ণ আকারে নাসিক্য বর্ণ থাকলে যুক্ত বর্ণ আকারে নাসিক্য বর্ণ থাকলে বিচ্ছেদের সময় যুক্ত বর্ণ আকারে নাসিক্য বর্ণ থাকলে বিচ্ছেদের সময় নাসিক্য বর্ণের পরিবর্তে খণ্ডম আসে। খণ্ডম বানান করণে মন নিচে হর্ষচিহ্ন দিয়ে লিখবেন। যুক্ত বর্ণ আকারে নাসিক্য বর্ণ থাকলে বিচ্ছেদের সময় নাসিক্য বর্ণের পরিবর্তে খণ্ডম আসে। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা নাসিক্য বর্ণগুলো কার সাথে যুক্ত হয়? তার বর্গের বাকি বর্ণগুলোর সাথে। তো নাসিক্য বর্ণগুলো তার বর্গের বাকি বর্ণগুলোর সাথে যুক্ত হয়। এই কথাটা হচ্ছে এই নিয়মটার মূল কথা। যেমন ক, খ, গ, ঘ, উ। উ যুক্ত হবে তার আগের চারটার সাথে। তো এই জায়গায় আসলে দুইটা নিয়ম আমি একত্রে আপনাকে বিচ্ছেদের সিস্টেমটা শিখালাম। নিয়ম দুটো হচ্ছে এরকম যে ম এর পর যদি কোনো বর্গীয় বর্ণ থাকে, তাহলে উঠে গিয়ে ওই বর্গের ম উঠে গিয়ে ওই বর্গের নাসিক্য বর্ণ আসবে। আরেকটা নিয়ম হচ্ছে যেটা আমি শিখাবো এই জায়গায়, যে ম এর পর হ, জ, ব, র, ল, তালব্য, মূর্ধন্য ষ, দন্তস্ব থাকলে ম এর পরিবর্তে অনুসার হবে। এই দুইটা নিয়মকে আমি আপনাকে এখন একত্রে শেখানোর চেষ্টা করছি। যেমন এ হচ্ছে নাসিক্য বর্ণ, তার বাকি বর্ণটার সাথে এসে যুক্ত হলো, হয়ে গেল সঙ্গীত। সন্ধি দ্বারা বিচ্ছেদ করা যায় এমন শব্দে উ এর বিকল্পে অনুসার লিখতে হয়, এজন্য সঙ্গীত বানানটা বানানের নিয়ম মেনে এটা লেখা হয়। কিন্তু মূল বানানটা ছিল আসলে এটা। আমি বিচ্ছেদের কথা বললাম যে যুক্ত বর্ণ হিসাবে উ অপান কিংবা অনুসার। বিচ্ছেদ করার সময় চলে আসবে ম, সম, যোগ, গীত। আচ্ছা, তাহলে দেখেন এই ম এরপরে বর্গীয় বর্ণ থাকার কারণে ম উঠে গিয়ে এই বর্গের নাসিক্য বর্ণটা চলে আসছে। এটা হচ্ছে নিয়ম। আবার দেখেন আমি যদি বলি মৃত্যুঞ্জয়, দেখেন তো এই জায়গায় যুক্ত বর্ণ হিসাবে কোনো নাসিক্য বর্ণ আছে কি নাই? আছে না? আছে, দেখেন ইয়। তাহলে ইয়র পরিবর্তে নিয়ে আসলাম ম, মৃত্যুম, যোগ জয়। এখন দেখেন মৃত্যুম যোগ জয় থেকে কিভাবে মৃত্যুঞ্জয় হলো। এই জ বর্গের নাসিক্য বর্ণ হচ্ছে ইয়, তাহলে ম উঠে গিয়ে জ বর্গের নাসিক্য বর্ণ চলে আসছে, কারণ নাসিক্য বর্ণগুলো তার বর্গের বাকি বর্ণগুলোর সাথে যুক্ত হয়।
এই নিয়ম থেকে আমরা পড়েছিলাম বসুন্ধরা। তাহলে বসুম যোগ ধরা। পড়েছিলাম সন্দেশ সম যোগ দেশ। পড়েছিলাম সম্মান সম যোগ মান। লিখতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আরো দুটো উদাহরণ দেখাচ্ছি। সংরক্ষণ। তাহলে অনুসার আছে, অনুসার পরিবর্তে আসবে ম। সম যোগ রক্ষণ। আচ্ছা বলেন তো এটা কোন নিয়মটা মেনে, 1 নম্বর নিয়ম নাকি 2? কোন নিয়মটা মানছে এটা, 1 না 2? 2 স্যার। 2 2। এই জায়গায় ম আর এই জায়গায় বিশৃঙ্খলাকারীর একজন র। সংশোধন সম যোগ উদ। এখন আজকের ক্লাসের আমাদের শেষ নিয়মটা লিখবো, 2। দেখেন, যুক্ত বর্ণ আকারে চল 2 ডজন থাকলে, যে চল 2 ডজন লিখতে গিয়ে আমি 6টা যুগ ব্যঞ্জন লিখলাম, আসলে 6টা ব্যঞ্জন দিয়ে 6টা নিয়ম। যুক্ত বর্ণ আকারে চল 2 ডজন থাকলে বিচ্ছেদের সময় এগুলোর পরিবর্তে খণ্ডত্ব অবলিক খণ্ড দ আসে। ক্লাস বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ, 10 মিনিট শেষ করে দেব। যুক্ত বর্ণ আকারে চল 2 ডজন থাকলে বিচ্ছেদের সময় এগুলোর পরিবর্তে খণ্ডত্ব বা খণ্ড দ আসে। তাহলে আমি ক্লোজ করে চলে যাবো। যুক্ত বর্ণ আকারে চল 2 ডজন থাকলে বিচ্ছেদের সময় এগুলোর পরিবর্তে খণ্ডত্ব বা খণ্ড দ আসবে। তো আমরা নিশ্চিত হয়ে গেলাম 6টা বর্ণ যুক্ত আকারে থাকলে এর পরিবর্তে খণ্ডত্ব বা খণ্ড দ আসে। সেই 6টা বর্ণ হচ্ছে চ, ল, দ, ড, জ, ন। তবে এই জায়গায় আমি আপনাকে আগে এই নিয়মগুলো দেখাই, যে নিয়মগুলো দেখলে পরবর্তীতে উদাহরণ দিলে আপনি নিয়মটাও পারবেন, বিচ্ছেদও পারবেন। দেখেন, মূলত একটা নিয়ম আছে এরকম, যে খণ্ডত্ব বা দ এর সাথে যদি চ বা ছ থাকে, তাহলে এই জায়গায় ত বা দ যেটাই থাকুক না কেন এটার পরিবর্তে আসবে চ, আর এই জায়গায় যেটা থাকুক এটা সেই জায়গায় যুক্ত হবে। 2 নম্বর নিয়মে বলা হচ্ছে ত বা দ এর সাথে যদি জ বা ঝ থাকে, তাহলে ত বা দ এর পরিবর্তে হয়ে যাবে জ, আর এই জায়গায় যেটাই থাকুক এটা সে যুক্ত হবে। আবার বলা হলো এরকম যে ত বা দ এর সাথে যদি ড বা ঢ থাকে,
ত বা দর পরিবর্তন হয়ে যাবে ড, আর এই জায়গায় যেটা থাকবে এটা এসে যুক্ত হবে। ত বা দ এর সাথে যদি ল থাকে ল, তাহলে ত বা দর পরিবর্তন হবে ল, আর এই ল এসে এই জায়গায় যুক্ত হয়ে যাবে। এই তর সাথে যদি নাসিক্য বর্ণ ন থাকে ন, তাহলে এই তর পরিবর্তন হবে ন, আর এই ন এসে যুক্ত হয়ে যাবে। যেমন দেখেন, আমি যদি বলি সৎ চরিত্র, তাহলে এই জায়গায় এসে আমরা দেখতে পেলাম যুক্ত বর্ণ হিসেবে 6টা বর্ণের একটা বর্ণ আছে চ। তাহলে এর বিচ্ছেদ করার সময় হয় আসবে ত, না হয় আসবে দ। আমরা জানি আমাদের একটা অর্থবোধক শব্দ আছে সৎ, এরপর যেটা আছে চরিত্র। এখন দেখেন সৎ যোগ চরিত্র থেকে কিভাবে সৎ চরিত্র হলো। এই ত বা দ এর সাথে এই জায়গায় চ আছে, এই জন্য ত বা দ এর পরিবর্তন হয়ে গেল চ, আর এই যে চটা আছে এটা এসে যুক্ত হয়ে গেছে। আবার দেখেন, আমি যদি বলি বিপদ ছায়া, তো এই জায়গায় যুক্ত বর্ণ হিসেবে আছে চ, তাহলে আমরা জানি আমাদের একটা অর্থবোধক শব্দ হচ্ছে বিপদ, আর এই জায়গায় আছে ছায়া। তাহলে এই ত বা দর পরিবর্তন হয়েছে চ, আর এই ছটা এসে যুক্ত হয়ে গেছে। তো আমি যদি বলি বজ্জাত, তাহলে বধ যোগ জাত। আচ্ছা, বধ যোগ জাত থেকে কিভাবে বজ্জাত হলো দেখেন তো, এটা আপনি বুঝলেন কিনা? বুঝতে পারলেন? এই জায়গায় ত বা দ, আর এই জায়গায় জ, তাহলে ত বা দর পরিবর্তন জ, আর এই ঝটা এসে যুক্ত হয়েছে। কুজ্ঝটিকা, তাহলে জ্বর পরিবর্তন আসবে খণ্ডত্ব কুত যোগ ঝটিকা। যদি বলি উড্ডিন, উড্ডিন শব্দের অর্থ হচ্ছে উড়ন্ত, উঠছে এমন, উত যোগ ডিন। তো যে যেগুলো উপসর্গ, উপসর্গের জায়গায় এই জায়গায় যেমন চাইলে তো ওর পরিবর্তে দ দেওয়া যাবে, যেমন উল্লিখিত, উত যোগ লিখিত। এটুকু আগে তুলেন। আচ্ছা, এসিটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় কেন? এসি প্রবলেম। বুঝতে পারছেন? जी सर। জগন্নাথ, তাহলে জগৎ যোগ নাথ। উন্নত, উত যোগ নত।
আচ্ছা, এই জায়গায় 5 নম্বর নিয়ম পর্যন্ত আমরা লিখলাম, এরপর 6 নম্বর নিয়মটা এই জায়গায় লিখবো। নিয়মটা হচ্ছে এরকম: ত বা দ এর সাথে যদি তালব্য থাকে, তাহলে ত বা দ এর পরিবর্তে হবে চ, আর তালব্যর পরিবর্তে হবে ছ। উৎ যোগ শৃঙ্খল, এই তটা হয়ে যাবে চ, তালব্য হবে ছ। উৎ যোগ শ্বাস, এই তটা হয়ে যাবে চ, তালব্য হবে ছ, উচ্ছ্বাস। চলৎ যোগ শক্তি, চলৎ শক্তি। এরপরে সর্বশেষ নিয়ম: ত বা দ এর সাথে যদি হ থাকে, হ, ত বা দ এর পরিবর্তে হবে দ, আর এই হ এর পরিবর্তে হবে ধ। এটাকে আবার আপনি এভাবে লিখতে পারেন, যেমন উৎ যোগ হার, উদ্ধার। পথ যোগ হতি, পদ্ধতি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। লেখার পর জানাবেন। স্যার লেখা শেষ। ঠিক আছে, তো সবাই ভালো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ।